প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাত জামান সবুজ, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল। এই করোনার সময়ে তোমরা নিজের জন্য অনেক সময় পেয়েছো। আশা করি এই সময়ে বিজ্ঞান নিয়ে অনেক চিন্তা করছো। তো এই বিজ্ঞান চিন্তার সাথে আমি একটু যুক্ত করছি। আজকে তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বিদ্যুতের চুম্বকক্রিয়া নিয়ে আলোচনা করব এবং এটার আলোচ্য বিষয় আমি নির্ধারণ করেছি ট্রান্সফরমারের গঠন, কার্যনীতি এবং ব্যবহার। এবং ট্রান্সফরমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় যেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি এখান থেকে প্রশ্ন আসে টোটাল ফিজিক্স বইয়ের মধ্যে। সুতরাং আশা করি এটা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। আমরা আলোচনা করব ট্রান্সফরমারের গঠন, কার্যনীতি এবং ব্যবহার। তো ট্রান্সফরমার শুরুতে আমরা জানবো যে ট্রান্সফরমার কাকে বলে। লক্ষ্য করো, ট্রান্সফরমার বিষয়টি হচ্ছে যে আমরা জানি যে ট্রান্সফরমার হচ্ছে তড়িৎ প্রবাহ এবং বিভবকে রূপান্তরিত করে। সুতরাং হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফরমার আরেকটা নাম হচ্ছে ট্রান্সফার। দেখো, ট্রান্সফার থেকে ট্রান্সফরমার, সুতরাং এটার আরেকটা নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে রূপান্তরক। যেহেতু ভোল্টেজ এবং কারেন্টকে রূপান্তরিত করে, তাহলে ট্রান্সফরমারের সংজ্ঞাটা কি হবে দেখো। যে যন্ত্রের সাথে আরেকটা জিনিস হচ্ছে, এখানে রূপান্তরিত হতে গেলে অবশ্যই ডিসি প্রবাহ দিলে রূপান্তরিত হবে না, তাহলে এখান থেকে অবশ্যই এসি প্রবাহ ব্যবহার করতে হবে, অর্থাৎ পর্যায়বৃত্ত প্রবাহ ব্যবহার করতে হবে। লক্ষ্য করো, যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে। আমি আবার বলছি, একটা পর্যায়ে বিভব বাড়বে, আরেকটা হচ্ছে বিভব কমবে। তাহলে যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে তাকে বলা হয় ট্রান্সফরমার। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে ট্রান্সফরমারে অবশ্যই এসি কারেন্ট ইউজ করতে হবে। ট্রান্সফরমারে এসি কারেন্ট ইউজ করতে হবে। লক্ষ্য করে দেখো, আমরা যদি দেখি যে আমরা চলতরিতের মধ্যে পড়েছি পি ইকুয়াল টু ভিআই, অর্থাৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু বিভব এবং তড়িৎ প্রবাহের গুণফল, এবং এটা হচ্ছে ধ্রুবক। করে দেখো ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়। এটা আমরা যদি লিখি ভিআই ইকুয়াল টু ধ্রুবক, এখন ভি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 1/I। এই ধ্রুবক আর সমান থাকলে সমানুপাতিক লেখা যায়, ভি সমানুপাতিক 1/I। লক্ষ্য করে দেখো, অর্থাৎ ট্রান্সফরমারের মধ্যে যখন এখান থেকে এক বিভব হলো তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক, তাহলে বিভব যেখানে বাড়বে এবং তড়িৎ প্রবাহ সেখানে কমবে, আর তড়িৎ প্রবাহ যেখানে বাড়বে সেখানে বিভবের পরিমাণ হ্রাস পাবে। অর্থাৎ এখানে বিভব এবং প্রবাহের কি ঘটে, রূপান্তর ঘটে। যেহেতু ট্রান্সফরমারের মধ্যে হচ্ছে যে একটাতে বিভব বাড়ে আর একটা বিভব কমে, সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে এখানে ট্রান্সফরমার হবে দুই ধরনের। ট্রান্সফরমার হবে দুই ধরনের, একটা হবে উচ্চধাপী, এটার আরও একটি নাম রয়েছে আরোহী, আর এটার নাম হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার। তাহলে এইটার মধ্যে তোমরা যদি একটু সংজ্ঞাটা দেওয়ার জন্য যদি সহজে তোমরা বুঝতে পারো যে এখানে উচ্চধাপী ট্রান্সফরমার হচ্ছে বিভব বাড়বে, তাহলে আমরা যদি এটা সংজ্ঞাটা দিতে চাই যে যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে, অর্থাৎ বিভব বেড়েছে। তাহলে আবার বলছি, যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করে তাকে বলা হয় উচ্চধাপী ট্রান্সফরমার। ওকে, তাহলে নিম্নধাপী ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হবে, বিভবটা কমবে। তাহলে এটা আমরা এটার সাথে দিতে পারি নিম্নধাপী বা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এটা হচ্ছে বিভবটা কমবে। তাহলে আমরা কিভাবে দিতে পারি, যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে, মানে দেখো, যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করে তাকে বলা হয় নিম্নধাপী ট্রান্সফরমার। আমি আবার বলছি, দেখো যে যে যন্ত্রের সাহায্যে পর্যায়বৃত্ত
উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করা হয় তাকে বলা হয় নিম্নধাপী ট্রান্সফরমার। তো এখন আমরা যখন সংজ্ঞাটা জেনে ফেললাম, তা আমরা ট্রান্সফরমারের গঠন জানব। লক্ষ্য করো, গঠন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রান্সফরমার আমরা দেখতে পাচ্ছি। তো আমরা উচ্চধাপী নিম্নধাপী ট্রান্সফরমারের গঠনটা আলাদাভাবে শিখব। উচ্চধাপী ট্রান্সফরমার, লক্ষ্য করো যে ট্রান্সফরমার সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে একটি কাঁচা লোহা, অনেকগুলো লোহাকে যদি আমরা পাশাপাশি স্থাপন করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে একটা কোর হবে, একটা আয়তাকার কোর হবে। এই যে আমরা একটা আয়তাকার কোর দেখতে পাচ্ছি। এখন এটা হচ্ছে এইখানে যে লোহাটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কাঁচা লোহা। তাহলে কাঁচা লোহা কোনটা, এটা একটা তোমাদের প্রশ্ন থাকে যে কাঁচা লোহাটা কীরকম হবে। তাহলে এখন আমরা যদি কাঁচা লোহাটা হচ্ছে যে লোহাটা হচ্ছে ফেরোচুম্বক জাতীয়, অর্থাৎ যার মধ্যে চুম্বক ভেক্টরগুলো ভিন্ন ভিন্ন দিকে থাকে, যার মধ্যে চুম্বক ভেক্টরগুলো ভিন্ন ভিন্ন দিকে থাকে এবং প্রবাহ দেওয়ার সাথে সাথে একমুখী হয়ে যায়, একমুখী হয়ে যায়। ধরো অর্থাৎ এটার ভেক্টরগুলা একমুখী হয়ে যাবে সাথে সাথে, প্রবাহ দেওয়ার সাথে সাথে এইরকম একমুখী হয়ে যাবে এবং প্রবাহ বিচ্ছিন্ন হয়ে গেলে আবার ভেক্টরগুলো বিভিন্ন দিকে চলে যাবে। অর্থাৎ যে লোহাটা হচ্ছে অস্থায়ী চুম্বকে পরিণত হয় সেটা হচ্ছে কাঁচা লোহা। তাহলে কাঁচা লোহাটা আমরা জানলাম। তাহলে আমরা কি বলবো, একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোণ নেই। অনেকগুলো লোহার প্লেট আমরা নেব, তাহলে একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোণ নেই। এখন দেখো, কোরের দুই বিপরীত বাহুতে অন্তরিত তামার তার পেয়েছে। আবার একটা সমস্যা হতে পারে যে অন্তরিত বলতে এটা কি বোঝায়। আমরা জানি যে তামার যে তারটা সেটা হচ্ছে কন্ডাক্টর, অর্থাৎ তড়িৎ পরিবহন করে, কন্ডাক্টর। কিন্তু এই কন্ডাক্টর যদি একটার সাথে আরেকটা মিশিয়ে দাও তাহলে সেখানে বিদ্যুৎটা নির্দিষ্ট জায়গায় তুমি পৌঁছাতে পারবে না। যে কারণে তামার উপরে এক ধরনের অপরিবাহী পদার্থের, অর্থাৎ ইনসুলেটরের আবরণ থাকে, কভার থাকে। অর্থাৎ এটাকে বলা হয় অন্তরিত তামার তার, অর্থাৎ যে তারের উপরে একটা অপরিবাহী পদার্থের আবরণ থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি। তাহলে আবার বলতেছি যে একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোণ নেই। কোরের দুই বিপরীত বাহুতে অন্তরিত তামার তার পেঁচিয়ে কি করি, কয়েল তৈরি করি। আচ্ছা, এখন দেখো এই কোরের যে প্রান্তে এসি বিভব প্রয়োগ করা হয় তাকে বলা হয়, যে প্রান্তে আমরা এসি বিভবটা প্রয়োগ করব, যেখান থেকে দিয়ে রূপান্তর করতে চেষ্টা করব, সেটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী, অর্থাৎ প্রাইমারি কয়েল, মুখ্য কুণ্ডলী। আর যে প্রান্তে তড়িৎ বিভবটা আবিষ্ট হয়, যেটা রূপান্তরিত হয়ে আমরা সর্বশেষ পর্যায়ে আউটপুট পাবো, সেটাকে বলা হয় গৌণ কুণ্ডলী, অর্থাৎ সেকেন্ডারি কয়েল। আমরা আবার বলছি যে প্রান্তে আমরা বিভবটাকে প্রয়োগ করব সেটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী, প্রাইমারি কয়েল। আর যে প্রান্তে বিভবটা আবিষ্ট হয় সেটাকে বলা হয় গৌণ কুণ্ডলী বা সেকেন্ডারি কয়েল। এখন আমরা যেহেতু বলছিলাম উচ্চ ধাপী ট্রান্সফরমারের গঠনটা আমরা বলতেছি, তাহলে জাস্ট এখানে বলবো যে এই ধরনের ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাটা বেশি থাকে। যদিও এখানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাটা বেশি, এটা নিম্ন ধাপী ট্রান্সফরমার আমরা এঁকেছি। তাহলে আমরা কি বলবো, এই ধরনের ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে। ওকে, তাহলে আমরা গঠনটা ইতিমধ্যে জানতে পারলাম যে একটা অনেকগুলা কাঁচা লোহার আয়তাকার মজ্জা নেব। কাঁচা লোহাটা হচ্ছে যেখানে অস্থায়ী চুম্বকের সৃষ্টি হবে। তাহলে একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোণ নেই, যে কোরটা নিলাম। দেখো, কোরের দুই বিপরীত বাহুতে অন্তরিত তামার তার পেঁচিয়ে, অন্তরিত তামার তার পেঁচিয়ে কি করি বলো, একটা কুণ্ডলী তৈরি করি। ওকে, তারপরে আমরা কি বলেছি, যে প্রান্তে বিভবটা প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী। ট্রান্সফরমারের যে প্রান্তে বিভব প্রয়োগ করা হয় তাকে বলা হয় মুখ্য কুণ্ডলী। আর যে প্রান্তে বিভবটা আবিষ্ট হয়, যেখানে আমরা আউটপুট পাবো, সেটাকে বলা হয় গৌণ কুণ্ডলী, অর্থাৎ সেকেন্ডারি কয়েল। এখন আমরা যেটা বলবো যে উচ্চধাপী ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর প্যাচের সংখ্যা বেশি থাকে। এখন নিম্নধাপী ট্রান্সফরমারের গঠন যদি আসে তাহলে জাস্ট আগের কথাগুলি বলবে। এখানে শুধু চেঞ্জটা হলে এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে বলবো যে নিম্নধাপী ট্রান্সফরমারের ক্ষেত্রে গৌণ কুণ্ডলীর মুখ্য কুণ্ডলীর প্যাচের সংখ্যা গৌণ কুণ্ডলীর চেয়ে বেশি থাকে। নিম্নধাপী ট্রান্সফরমারের ক্ষেত্রে
মুখ্য কুণ্ডলীর প্যাচের সংখ্যা গৌণ কুণ্ডলীর চেয়ে বেশি থাকে। তাহলে চিত্রে তোমরা বুঝতে পারতেছো বোর্ডে যে চিত্রটি আঁকা রয়েছে সেটি হচ্ছে এক ধরনের স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, তাহলে আমরা গঠন জানলাম। এখন গঠন যদি জানা হয়ে যায় তাহলে আমরা একটা জিনিস অবশ্যই জানবো, এর আগে তোমাদের কার্যনীতি পড়ব, কার্যনীতির আগে আমরা একটা জিনিস জেনে নিব। লক্ষ্য করে দেখো, কার্যনীতি যখন আমরা জানতে চাবো যে একটা তড়িৎ বিভবের সংস্পর্শে যদি আমরা একটা চুম্বক জাতীয়, যেটা চুম্বকে একটা তড়িৎ বিভব, মনে করো একটা জায়গায় তড়িৎ বিভব আছে, সেখানে আমরা একটা লোহ জাতীয় পদার্থ, চুম্বক জাতীয় পদার্থকে যদি আমরা স্পর্শ করাই তাহলে সেটাতে কি হবে বলো, চুম্বকে পরিণত হবে। আমি আবার বলছি, একটা তড়িৎ বিভবের সংস্পর্শে লোহ জাতীয় পদার্থকে আনলে সেটা চুম্বকে পরিণত হবে। কিন্তু এই যে চুম্বকে পরিণত হবে তার বিভবটা হবে ওই অর্থাৎ আবেশিত বিভব, যার মানে চুম্বকের প্রভাবে যেটা আবিষ্ট হবে, আবেশিত বিভবটা হবে ওই তড়িৎ বিভবের বিপরীত। অর্থাৎ এটাতে যে পোল সৃষ্টি হবে সেটাতে তার বিপরীত পোলের সৃষ্টি হবে। তাহলে বিভবটাকে, আবেশের সূত্রটা আমরা একটু জেনে নিচ্ছি। আবেশের সূত্রটা হচ্ছে ই, বিভব হলো ওই বিপরীত হবে, তাহলে হচ্ছে এটা ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ আমরা তো জানি যে নর্থ থেকে সাউথের দিকে বলরেখাগুলো যায়, এটা এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে বলরেখা প্রবাহিত হয় একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে, সেটা হচ্ছে ফ্লাক্স। এই তড়িৎ বিভবটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন হারের সমানুপাতিক। এখন একটা কুণ্ডলীতে যদি একাধিক পাক সংখ্যা থাকে তাহলে আমরা বলতে পারি ই সমানুপাতিক -n d∅/dt। দেখো, এই সমানুপাতিক তুলতে গেলে আমাদের লাগবে হলো ই = k - n d∅/dt। এই কে এর কোনো প্রভাব নেই, কে এর মান হচ্ছে 1। তাহলে আমরা সূত্রটা হয়, আবেশের সূত্রটা হয়ে যায় -n d∅/dt। আমরা আবার বলছি যে একটা তড়িৎ বিভবের সংস্পর্শে যদি একটা লোহ জাতীয় পদার্থকে আনা হয় সেটা চুম্বকে পরিণত হয়, এবং তার বিভবটা হয় কি, ওই তার বিভব ওই তড়িৎ বিভবের বিপরীত। সুতরাং এই কারণে সূত্রটা হচ্ছে এটা। আমরা এখন এইটা বলবো যে কেন আমরা এটা লিখলাম। তাহলে আমরা সূত্রটা জেনে রাখি যে E = -n d∅/dt, অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তনের হার। আর পাক সংখ্যা যদি একাধিক হয় তাহলে এই জন্য আমরা n সংখ্যক পাক সংখ্যা ব্যবহার করেছি। আর ঋণাত্মকটা ব্যবহার করেছি হলো যেহেতু আবেশিত বিভবটা তড়িৎ বিভবের বিপরীত হয়। ওকে, আমরা কার্যনীতিটা আমরা পড়ব। দেখো, এনপি পাক সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর যে নাম্বারটা প্রাইমারি নাম্বার সেটার পাক সংখ্যাটাকে আমরা ধরেছি এনপি পাক সংখ্যা বিশিষ্ট মুখ্য কুণ্ডলীতে যদি আমরা ইপি বিভব প্রয়োগ করি, যদি আমরা কি করি বলো, ইপি বিভব প্রয়োগ করি, তাহলে দেখা যায় যে এখানে এক ধরনের কি হয়, তড়িৎ বিভব আবিষ্ট হয় এই যে মুখ্য কুণ্ডলীর মধ্যে। তখন এই আবিষ্ট বিভবের কারণে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, কারণ যখন আমরা এখানে বিভব দেব তখন এটা চুম্বকে পরিণত হবে। আর এই চুম্বকে পরিণত হলে আমরা জানি যে কোনো তারের মধ্যে দিয়ে যেমন তড়িৎ প্রবাহিত হলে চুম্বকে পরিণত হয়, আবার কোনো জিনিসের মধ্যে চুম্বকে পরিণত হলে তার মধ্যে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আমরা আবার বলতেছি এনপি পাক সংখ্যা বিশিষ্ট মুখ্য কুণ্ডলীতে ইপি বিভব প্রয়োগ করায়, ইপি বিভব প্রয়োগ করায় এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ আইপি উৎপন্ন হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ আইপি উৎপন্ন হয়, এবং এখানে কি হয়, বলরেখার সৃষ্টি হয়। লক্ষ্য করে দেখো, যেহেতু এখানে বলরেখার কোনো পরিবর্তন হয় না, আর কার্যনীতি কিন্তু উচ্চ ধাপে এবং নিম্ন ধাপের দুইটারই একই, তাহলে আমরা একটা চিত্র দিয়ে বোঝাতে পারি। তাহলে এনপি পাক সংখ্যা বিশিষ্ট মুখ্য কুণ্ডলীতে ইপি বিভব প্রয়োগ করা, এটা চুম্বকে পরিণত হয় এবং বলরেখা উৎপন্ন হয়, যে এই বলরেখার কারণে আইপি তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, এই যে বলরেখা এটা যদি কোনো ক্ষরণ না হয়, নষ্ট না হয়, ক্ষয় না হয়, তাহলে এই গৌণ কুণ্ডলীর মধ্যেও একই বলরেখা পাওয়া যাবে, প্রতি পাকের মধ্যেই একই বলরেখা পাওয়া যাবে। আমরা ধরে নিলাম যে গৌণ কুণ্ডলীর পাকের সংখ্যা হচ্ছে NS, গৌণ কুণ্ডলীর পাকের সংখ্যা হচ্ছে NS, এবং এটার মধ্যে যে বিভবটা আবিষ্ট হবে সেটা হচ্ছে ES এবং তড়িৎ প্রবাহ IS। তাহলে তড়িৎ আবেশের সূত্র অনুসারে দেখো, আমরা মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে প্রাইমারি যে কয়েল, সেই কয়েলের ক্ষেত্রে কি লিখতে পারি, ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে বিভবটা হলো
ই আমরা সূত্রটা জানি ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, যেহেতু মুখ্য কুণ্ডলী ইপি ইকুয়াল টু মাইনাস এন পি ডি ফাই বাই ডিটি, আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবং গৌণকুণ্ডলীর ক্ষেত্রে যদি লিখি, গৌণকুণ্ডলীর ক্ষেত্রে তাহলে সেম ভাবে এটা হলো ই এস মাইনাস এন এস ডি ফাই বাই ডিটি, এটা হলো 2 নং সমীকরণ। আমরা যদি 1 নংকে 2 নং দ্বারা ভাগ করে দেই, লক্ষ্য করে দেখো 1 নংকে আমরা 2 নং দ্বারা ভাগ করলে ইপি বাই ইএস। তোমাদের বইয়ে কিন্তু ইপির জায়গায় ভোল্টেজ বিপিও দেওয়া রয়েছে, সেটা দিয়েও করতে পারো। তাহলে আমরা লিখতে পারি, এখন বলতে পারো যে স্যার এটা তো সমানুপাতিক রয়েছে, বা আমরা সমান দিয়েও নিতে পারি, এখানে সরাসরি যেহেতু সমান দিয়ে করেছি আমরা সমান দিতে পারি, আর সমানুপাতিক দিলেও কে এর মান 1, সেক্ষেত্রেও তোমরা করতে পারবে ইপি বাই ইএস ইকুয়াল টু। এখন লক্ষ্য করে দেখো, যেহেতু 1 নংকে আমরা 2 নং দ্বারা ভাগ করব, এই মাইনাস মাইনাস কাটা যাবে এবং উপরে ডি ফাই বাই ডিটি, নিচে ডি ফাই বাই ডিটি কাটা যাবে, তাহলে থাকে হলো এনপি বাই এনএস। বাহ, এই যে দেখো আমরা একটা সূত্র পেয়ে গেলাম। এইখানে হচ্ছে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। লক্ষ্য করে দেখো, ইপি অর্থাৎ মুখ্য কুণ্ডলীর প্রাইমারি ইলেকট্রোমোটিভ ফোর্স, আর এটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর নাম্বার, কয়েলের নাম্বার। তাহলে এটা উপরে, এটা নিচে, গৌণকুণ্ডলীর ভোল্টেজ আর গৌণকুণ্ডলীর পাক সংখ্যা। তার মানে এটা হচ্ছে আমরা বলতে পারি যে ভোল্টেজ হলো পাক সংখ্যার সমানুপাতিক, ভোল্টেজ হলো পাক সংখ্যার সমানুপাতিক। ওকে, এটা আমরা জেনে ফেললাম। এখন আরেকটা জিনিস আমরা জানবো, যে আমরা জানি যে ট্রান্সফরমারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, ট্রান্সফরমারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, সেক্ষেত্রে আমরা জানি যে দুইটার ক্ষমতা একই থাকে, কিন্তু সেখানে আমরা পড়েছিলাম যে ভোল্টেজ বাড়লে প্রবাহ কমে। এই জন্যেই আমরা লিখতে পারি কি, দেখো পি আউট ইনপুট, অর্থাৎ যেখানে আমরা বিভবটা প্রয়োগ করেছি, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে যে ক্ষমতা সেটা হচ্ছে পি ইনপুট, আর এটা গৌণকুণ্ডলীর যে ক্ষমতা সেটা হচ্ছে পি আউটপুট। কারণ হচ্ছে এখানে তড়িৎ বিভবের এসে আবিষ্ট হবে, এখানে তড়িৎ বিভব আবিষ্ট হবে, আমরা পাবো রূপান্তরিত হিসাবে। তাহলে দেখো পি ইনপুট ইকুয়াল টু পি আউটপুট, আমরা জানি পি ইকুয়াল টু ভিআই বা পি ইকুয়াল টু ইআই। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে আমরা লিখতে পারি ইপি, দেখো ই মানে মুখ্য কুণ্ডলীর জন্য ইপি, আর এটার জন্য হবে আইপি, আর এটার জন্য হবে ইএস আইএস। ওকে, তাহলে আমরা যদি এটাকে এইভাবে আনি, এটা যদি এই পাশে আসে, তাহলে ইপি বাই ইএস ইকুয়াল টু, লক্ষ্য করো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আছে আইএস, আর আইএসটা যদি এই পাশে চলে যায় তাহলে নিচে চলে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা পেলাম, আগে পেয়েছিলাম হচ্ছে বিভব হচ্ছে তড়িৎ পাক সংখ্যার সমানুপাতিক, কিন্তু এখানে দেখো মুখ্য কুণ্ডলীর বিভব আর এইদিকে নিচে হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আবার সেমভাবে এদিকে গৌণকুণ্ডলীর বিভব আর উপরে হচ্ছে গৌণকুণ্ডলীর প্রবাহ। তাহলে তোমরা ইতিমধ্যে বুঝতেই পারতেছো যে ট্রান্সফরমারের ক্ষেত্রে বিভবটা হলো তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক, আমরা এটাকে এইভাবে বলতে পারি। অর্থাৎ ট্রান্সফরমারের ক্ষেত্রে হচ্ছে বিভব হলো তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কার্যনীতি এটা জানলাম যে, লক্ষ্য করো যে আমরা বুঝতে পারলাম যে ট্রান্সফরমার ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ উভয়কেই রূপান্তরিত করে। তাহলে আমরা এটা জেনে ফেললাম যে ট্রান্সফরমার এবং ভোল্টেজ এবং উভয়কে কি করে রূপান্তরিত করে। লক্ষ্য করো, এখন আমাদের জানতে হবে যে এই যে ট্রান্সফরমার আমরা গঠন এবং কার্যনীতি আশা করি তোমরা পারবে। তাহলে এই ট্রান্সফরমার কোথায় কোথায় ব্যবহৃত হয়? দুই ধরনের ট্রান্সফরমার রয়েছে, যেহেতু একটা ট্রান্সফরমার হচ্ছে উচ্চ ধাপী স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে নিম্ন ধাপী স্টেপ ডাউন ট্রান্সফরমার। লক্ষ্য করো এই ট্রান্সফরমার আমরা কোথায় কোথায় ব্যবহার করব। লক্ষ্য করো যে উচ্চ ধাপী যে ট্রান্সফরমারটা রয়েছে, যেখানে হচ্ছে আমরা জানি যে তড়িতের একটা সিস্টেম লস বলে একটা কথা রয়েছে, তড়িৎ সাপ্লাই করতে গিয়ে অনেক তড়িৎ অপচয় ঘটে, যে কারণে যেখানে পাওয়ার স্টেশন রয়েছে সেখান থেকে দূর দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য কি করা হয়, উচ্চ ধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আর যেখানে হচ্ছে তুমি দেখো তোমার বাসাতে সংযোগ দেওয়ার পূর্বে এলাকার মধ্যে বা বাসার মধ্যে ছোট ছোট ইলেকট্রনিক্স যন্ত্রপাতির মধ্যে বা ইলেকট্রিক, এখন তোমাদের প্রশ্ন হয়ে যেতে পারে যে স্যার এটা আবার কি বলে ফেললেন। ইলেকট্রনিক্স বলতে হচ্ছে যে সেমিকন্ডাক্টরের মধ্যে অর্থাৎ অর্ধপরিবাহীর মধ্যে
অর্থাৎ চতুর্যোজী মৌলের মধ্যে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যদি ডোপিং করে যে যন্ত্রপাতিগুলো তৈরি করা হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। আর কন্ডাক্টর দিয়ে অর্থাৎ পরিবাহী পদার্থ দিয়ে যেগুলা যন্ত্রপাতি তৈরি করা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক যন্ত্রপাতি। যাই হোক, সেটা আমরা যাচ্ছি না। এইখানে হচ্ছে যে আমরা বলছিলাম যে বাসাবাড়িতে বা ছোটোখাটো যন্ত্রপাতির মধ্যে যে সংযোগটা দেওয়া হয় সেটা হচ্ছে নিম্নধাপী ট্রান্সফরমার। তাহলে আমরা এখন একটু ব্যবহারটা জানবো যে দূর দূরান্তের তড়িৎ প্রেরণের জন্য উচ্চ ধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন? দেখো, কাজ ক্ষমতা শক্তির মধ্যে আমরা একটা জিনিস পড়েছি যে যত উচ্চতা বৃদ্ধি পায় তার বিভবটা তত কি করতে থাকে, বাড়তে থাকে। যে কারণে আমরা জানি যে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেটা জলবিদ্যুৎ। তাহলে লক্ষ্য করো, যেখানে তোমার এরকম একটা আমরা বাঁধ দিব, সবসময় বাঁধের নিচের দিকে একটু মোটা করে রাখা হয়, কারণ পানির চাপ বেশি, যে কারণে বাঁধ নিচের দিকে যদি পিলারটা চিকন হয় তাহলে চাপের কারণে ভেঙে যেতে পারে। এখন এইরকম করে বাঁধ দিলাম আমরা। এখন বাঁধ দেওয়ার পরে লক্ষ্য করো, এখানে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, আর উচ্চতা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বিভব শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ এইখানে বিভব শক্তি সঞ্চিত হচ্ছে। এখন এটা যখন অনেক উপর দিয়ে পড়ে, পানিটা যখন এই বাদ দেওয়ার ফলে পানির উচ্চতা বেড়ে যাবে, এবং উচ্চতা বাড়ার পরে যখন এই বিভব শক্তিটা যখন পানিটা এটা উপর থেকে পড়তে থাকবে তখন সেখানে হবে গতি শক্তি। লক্ষ্য করে দেখো, এবং এইখানে এক ধরনের ব্লেডযুক্ত চাকা কাটা কাটা থাকে যাতে পানিটা পড়ার পরে, এটাকে বলা হয় টারবাইন। এই টারবাইনটা ঘুরতে থাকে, অর্থাৎ এখানে হবে যান্ত্রিক শক্তি। লক্ষ্য করে দেখো, যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিটাই রূপান্তরিত হয়ে হয় হলো বিদ্যুৎ শক্তি। আমি কেন বলতেছি দেখো, এই বিদ্যুৎ শক্তিটাই থাকে হলো পাওয়ার স্টেশনে। লক্ষ্য করো, তার মানে আমরা বুঝতে পারলাম যে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই বিদ্যুৎ সঞ্চিত থাকে কোথায়, পাওয়ার স্টেশনে। এখন লক্ষ্য করো, কেন উচ্চ ধাপী ব্যবহার করতে হবে দূর দূরান্তের জন্য আমাদের, সেটা আমাদের জানতে হবে। লক্ষ্য করো যে পাওয়ার স্টেশনের যে বিভবটা থাকে এটা হচ্ছে 20,000 এম্পিয়ার প্রায়, এবং এটার বিভব থাকে হচ্ছে 25,000 ভোল্ট। পাওয়ার স্টেশনে যে এখন যদি একটি লাইনের মধ্যে দিয়ে তুমি যদি 20,000 এম্পিয়ার প্রবাহিত করে দাও, একটা বিষয়, তাহলে বিদ্যুৎ সব লাইনের মধ্যে দিয়ে প্রেরণ করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে, এত বেশি মানের প্রবাহ যদি 20,000 এম্পিয়ার একটা তারের মধ্যে দিয়ে প্রবাহিত করো, আমরা জানি যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে সেখানে রোধ বাড়তে থাকে, অর্থাৎ কন্ডাক্টরের তাপমাত্রা বাড়লে প্রবাহ কমে যায়। অর্থাৎ লক্ষ্য করো যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করা হয় তাহলে 20,000 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে সেই তারটা তত বেশি উত্তপ্ত হতে থাকবে। অর্থাৎ উত্তপ্ত হলে সেটা কি হবে, তাপ শক্তি উৎপন্ন হবে এবং তড়িৎ ক্ষমতার কি ঘটবে, অপচয় ঘটবে, এবং ফলে তড়িতের সিস্টেম লস বেড়ে যাবে। তাহলে দেখো, আমরা আবার বলতেছি যে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই বিদ্যুৎটাও সঞ্চিত থাকে পাওয়ার স্টেশনে। আর পাওয়ার স্টেশনের যে বিভবটা এটা হচ্ছে 20,000 এম্পিয়ার এবং ভোল্টেজ হচ্ছে 25,000 ভোল্ট। এখন এত বেশি মানের প্রবাহ যদি তারের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়, এত বেশি মানের তড়িৎ প্রবাহ, তাহলে তারটা কি হতে থাকবে, উত্তপ্ত হতে থাকবে, এবং একসময় তাপ শক্তি উৎপন্ন হবে যা পারিপার্শ্বিক বায়ুতে ছড়িয়ে যাবে, এবং তখন তড়িৎ ক্ষমতার কি ঘটবে, অপচয় ঘটবে, অর্থাৎ তড়িতের সিস্টেম লসটা বেড়ে যাবে, অনেক বেশি তড়িতের অপচয় ঘটবে। যে কারণে তড়িৎ, আমরা তো চাই না যে পারিপার্শ্বিক বাড়ি পাওয়ার স্টেশন থেকে যখন বিদ্যুৎটা আসুক তখন তো অবশ্যই চায় না যে তাপ শক্তি উৎপন্নে পারিপার্শ্বিক বায়ুতে ছড়ায় যাক আমাদের বাসা বাড়িতে আসার আগেই বিদ্যুৎ না। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমরা জানি যে বিভবটাকে যদি বাড়াই, কারণ বিভব এবং প্রবাহ দুইটাকে রূপান্তর করে, তাহলে বিভবটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে অবশ্যই প্রবাহটা কি হয়ে যাবে, কমে যাবে, কারণ আমরা দেখিয়েছিলাম V সমানুপাতিক 1/I। তাহলে আমরা জানি বিভবটা এখানে কি করতে হবে, বাড়াতে হবে, বাড়ালে প্রবাহটা কমে যাবে। তাহলে দেখো, এইখানে যদি আমরা বিভবটা বাড়াই তাহলে অবশ্যই কোন
ট্রান্সফরমার লাগবে উচ্চ ধাপী, কারণ আমরা জানি উচ্চ ধাপী ট্রান্সফরমার নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে। যে কারণে এই পাওয়ার স্টেশন থেকে বিভবটাকে সাপ্লাই দেওয়ার পূর্বে এটাকে অনেকগুলো উচ্চ ধাপী ট্রান্সফরমারের মধ্য দিয়ে কি করা হয়, চালনা করা হয়, উচ্চ ধাপী ট্রান্সফরমারের মধ্য দিয়ে চালনা করা হয়, যে ফলে আস্তে আস্তে এই বিভবটা কি করতে থাকে, বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একটা সময় 2,75,000 ভোল্টেজ থেকে প্রায় 4 লক্ষ ভোল্টেজের উপরে চলে আসে। অর্থাৎ তখন বিভবটা অনেক বেড়ে যায়, বেড়ে গিয়ে এই পরিমাণ ভোল্টেজের সৃষ্টি হয়, যে কারণে তখন প্রবাহটা মোটামুটি ওই আনুপাতিক হারে কমে যায়। অর্থাৎ সেক্ষেত্রে তাপ শক্তিটা কম উৎপন্ন হয় এবং সেক্ষেত্রে তড়িতের সিস্টেম লস কমে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দূর দূরান্ত মানে অর্থাৎ বিভবটাকে বাড়িয়ে প্রবাহটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আনার জন্য, নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে আনার জন্য কি করা হয়, দূর দূরান্তে তড়িৎ প্রেরণের পূর্বে কি করা হয়, এক ধরনের উচ্চধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি এখান থেকে বলি যে রহিম তার স্ত্রীকে নিয়ে পাওয়ার স্টেশন দেখতে গেল, সেখানে কোন ধরনের ট্রান্সফরমার দেখতে পেয়েছিল, অবশ্যই বুঝতে পারবে যে সেখান থেকে সাপ্লাই দেওয়ার পূর্বে অবশ্যই সে কী করেছিল, এই রহিম তার স্ত্রীকে নিয়ে উচ্চধাপী ট্রান্সফরমার দেখতে পাচ্ছিল। তো আমরা এইখান থেকে জানতে পারলাম যে উচ্চ ধাপী ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়। তাহলে আমরা আবার একটু রিভিউ করছি। দেখো যে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়, আর এই বিদ্যুৎটা পাওয়ার স্টেশনের মধ্যে সঞ্চিত করা হয়। এখন এই পাওয়ার স্টেশনে যে বিদ্যুৎটা যায় সেটার বিভবটাকে বলেছিলাম 20,000 এম্পিয়ার এবং 25,000 ভোল্ট। এখন এত বেশি মানের বিভব যদি কোনো তারের মধ্যে দিয়ে সঞ্চিত করা হয়, তাহলে তারটা কি হতে থাকে, উত্তপ্ত হতে থাকে এবং তখন তাপ শক্তি উৎপন্ন হয় এবং যা পারিপার্শ্বিক বায়ুতে কি করে ছড়িয়ে পড়ে, ফলে তড়িৎ ক্ষমতার কি ঘটে, অপচয় ঘটে। এখন এই অপচয়কে বা তড়িতের সিস্টেম লসটাকে কমানোর জন্য কি করা হয়, এই তড়িৎ প্রবাহিত করার পূর্বে পাওয়ার স্টেশনে অনেকগুলো উচ্চ ধাপী ট্রান্সফরমারের মধ্য দিয়ে কী করা হয়, এই বিদ্যুৎটাকে প্রেরণ করা হয়, ইনপুটে এই বিদ্যুৎটাকে দেওয়া হয়, এই বিভব এবং প্রবাহটাকে দেওয়া হয়। ফলে এই ট্রান্সফরমার দিয়ে রূপান্তরিত হতে হতে এই বিভবটা বৃদ্ধি পেয়ে 2,75,000 ভোল্ট থেকে 4 লক্ষ ভোল্টেজে উঠে আসে। ফলে এই আনুপাতিক হারে প্রবাহটা কি পায়, হ্রাস পায়। অর্থাৎ প্রবাহটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে হয়, তখন তাপ শক্তিটা কম উৎপন্ন হয়। অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে দেওয়া যখন বেশি মানের তড়িৎ প্রবাহিত হলে সেখানে তাপ শক্তিটা বেড়ে যায়। ওকে, তাহলে এই অপচয় রোধ করার জন্য অর্থাৎ বিভব বাড়িয়ে প্রবাহ কমানোর জন্য কি করা হয়, নিম্নধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এখন আমরা জানি বাসা বাড়িতে বা রেডিও টেলিভিশন এইগুলোর মধ্যে নিম্নধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তাহলে আমরা পড়ব বাসা বাড়িতে নিম্নধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন। খুব সহজ, দেখো আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই যে পাওয়ার স্টেশন থেকে অনেকগুলো উচ্চ ধাপী ট্রান্সফরমার দিয়ে যে বিদ্যুৎটা পাঠালো, সেইখানে বিভবের মান থাকে আমরা বলেছিলাম 2,75,000 ভোল্টেজ থেকে 4 লক্ষ ভোল্টেজ পর্যন্ত। তার মানে আমরা বুঝতে পারতেছি এত বেশি মানের বিভব এবং সেই আনুপাতিক হারে প্রবাহটা কিন্তু কম। এত কম মানের প্রবাহ গ্রাহকের ব্যবহার উপযোগী নয়। অর্থাৎ এত ভোল্টেজ যদি একটা রেডিও টেলিভিশন বা বাসাবাড়িতে সংযোগ দেওয়ার সময় দেওয়া হয়, তাহলে সেখানে কি হয়ে যাবে বলো, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, অর্থাৎ আগুন ধরে যেতে পারে। তাহলে এই বিভবটা আমার কি করতে হবে বলো, কমাতে হবে এবং এই বিভবটাকে কমিয়ে প্রবাহটাকে কি করতে হবে, বাড়াতে হবে। এখন আমরা জানি যে বিভব বা কমিয়ে প্রবাহকে বাড়ায় সেটা হচ্ছে নিম্নধাপী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে আমরা বুঝতে পারতেছি এই বিভবটাকে কমানোর জন্য অবশ্যই কি করতে হবে, এখানে আমরা একটা অনেকগুলো নিম্নধাপী ট্রান্সফরমারের মধ্যে দিয়ে এই বিভবটাকে চালনা করব, অনেকগুলো নিম্নধাপী ট্রান্সফরমার। তাহলে দেখো এই নিম্নধাপী, তার মানে এলাকার মধ্যে আমরা যে ট্রান্সফরমারগুলো দেখি সেগুলো হচ্ছে নিম্নধাপী। অর্থাৎ অনেকগুলো নিম্নধাপী ট্রান্সফরমারের মধ্যে দিয়ে যখন এই বিভবটাকে প্রেরণ করা হয়, তখন এই বিভবটা কমে যেতে থাকে এবং আমরা জানি যে বাসায় সাপ্লাই দেওয়ার পূর্বে বাংলাদেশে এই বিভবটাকে কমিয়ে প্রায় 220 ভোল্টে নামিয়ে আনা হয়। অর্থাৎ এই যে 220 ভোল্ট যা গ্রাহকের ব্যবহার উপযোগী হয়, অর্থাৎ আমরা যে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেগুলো
অত্যন্ত কার্যকরী হবে 220 ভোল্ট। এর চেয়ে বেশি ভোল্টেজের হলে আমরা জানি যে যদি বজ্রপাত হয় বা বিভিন্ন কারণে এরকম হয়, যদি যন্ত্রপাতিগুলো চালু থাকে, আমরা হঠাৎ করে বজ্রপাত হলে নির্দিষ্ট এলাকায় দেখা যায় যে ওই অঞ্চলে ভোল্টেজটা বেড়ে যায়, যে কারণে যন্ত্রপাতিগুলো অনেক সময় যদি ফিউজ কাজ না করে সেক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা বলবো যে কেন আমরা নিম্নধাপী ট্রান্সফরমার ব্যবহার করেছি, বুঝতে পেরেছ। আবার বলতেছি, পাওয়ার স্টেশন থেকে যে বিদ্যুৎটা আসে, পাওয়ার স্টেশন থেকে নিম্নধাপীর আবার ব্যবহারটা বলতেছি। দেখো, পাওয়ার স্টেশন থেকে যে বিভবটা আসে, অর্থাৎ তার বিভবটাকে কত 2,75,000 ভোল্টেজ থেকে 4 লক্ষ ভোল্টেজ পর্যন্ত, এবং সে অনুপাতে তড়িৎ প্রবাহের মানটা কম থাকে। এখন দেখো, এত উচ্চ মানের বিভব এবং কম মানের প্রবাহ গ্রাহকের ব্যবহার উপযোগী নয়। এখন তাহলে এই বিভবটাকে কি করতে হবে? কমাতে হবে। যে কারণে এটা বাসা বাড়িতে সংযোগ দেওয়ার পূর্বে অনেকগুলো নিম্নধাপী ট্রান্সফরমারের মধ্য দিয়ে এই বিভবটাকে চালনা করা হয়। ইনপুটে এটা দেওয়া হয়, আউটপুটে আস্তে আস্তে কমতে থাকে, যে কারণে এটা নিম্নধাপী ট্রান্সফরমারের মধ্যে দিয়ে কী করা হয়? চালনা করা হয়। ফলে এই বিভবের মান ধীরে ধীরে কী পায় বলো? হ্রাস পায়, ধীরে ধীরে হ্রাস পায়, এবং হ্রাস পেতে 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 এবং 220 ভোল্টেজে নেমে আসে। তখন বিভবের মানটা কমে 220 ভোল্টে নেমে আসে, এবং ওই অনুপাতে প্রবাহটা বৃদ্ধি পায়, এবং যা গ্রাহকের ব্যবহার উপযোগী হয়। লক্ষ্য করো, তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন নিম্নধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এখন যদি আমি একটা অবজেক্টিভ বলি যে রহিম তার ওই একটা রেডিও নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে পড়ে গেল, তাহলে তার কোন রেডিও নষ্ট হওয়ার কারণে কোন ধরনের ট্রান্সফরমার নষ্ট হলো? তাহলে বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে নিম্নধাপী ট্রান্সফরমার নষ্ট হলো, কারণ এখানে 2,75,000 ভোল্টেজ অবশ্যই সে ব্যবহার করেনি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন। আরেকটা জিনিস দেখবা যে বাল্ব বা ইলেকট্রনিক যন্ত্রপাতির মধ্যে লেখা থাকে যে এত ওয়াট 220 ভোল্ট। তার মানে এখানে বুঝতে পারতেছি যে ওই নিম্নধাপী ট্রান্সফরমারের মাধ্যমে পাওয়ার স্টেশনের বিভবটাকে কমিয়ে কমিয়ে 220 ভোল্টে নামিয়ে আনা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিম্নধাপী এবং উচ্চধাপী ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে জানতে পারলাম ট্রান্সফরমার কাকে বলে, ট্রান্সফরমারের গঠন, কার্যনীতি। তবে আরেকটা জিনিস তোমাদের অবশ্যই জানতে হবে সেখানে, যে অনেক সময় আসে যে ট্রান্সফরমারের গঠন ব্যাখ্যা করো। এই ট্রান্সফরমারের গঠন যখন ব্যাখ্যা করো তখন কিন্তু দেখা যায় যে অনেকে গঠন এবং কার্যনীতি দুটাই লিখে দেয়, কিন্তু এটা হবে না। অবশ্যই গঠন শুধু যদি চায় তাহলে অবশ্যই গঠনটাই দিবে, আর যদি কার্যনীতি চায় কার্যনীতি দিবে, আর ব্যবহার চাইলে ব্যবহার দিবে। তো আমরা আচ্ছা, যদি আমরা তাহলে কার্যনীতি বুঝলাম, ব্যবহারটা বুঝতে পারলাম। তো আশা করি আমরা এইটুকু জানলাম। এখন আমরা যদি একটা অঙ্ক যদি জেনে যাই, দেখো এইখানে একটা ধরো দেওয়া আছে যে পাক সংখ্যা হচ্ছে 100। লক্ষ্য করো, এটা যেহেতু নাম্বার, তাহলে এই জন্য পাক সংখ্যার কোনো একক নেই। তাহলে এইখানে আমরা ধরে নিলাম যে প্রবাহটা হলো 5 এম্পিয়ার। ঠিক আছে, তো আমরা দিলাম হলো তোমার আর বিভবটা হলো ধরে নিলাম 500 ভোল্ট। এখন এখানে দিলাম যে এখানে হচ্ছে পাক সংখ্যা হচ্ছে 50। তাহলে বলা হলো, অঙ্কের মধ্যে বলা হলো যে ES ইকুয়াল টু হোয়াট, IS ইকুয়াল টু হোয়াট। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি তোমাদের বইয়ের মধ্যে BP/BS ও দেওয়া আছে। আমরা এই BP দেওয়া যায় কথা, প্রাইমারি ইলেকট্রোমোটিভ ফোর্স বা EP, আর সেকেন্ডারি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ES দেওয়া একই কথা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি কি দেওয়া আছে বলো? EP 500 ভোল্ট, NP দেখো 100, IP 5 এম্পিয়ার। তাহলে তারপরে দেওয়া আছে বলো NS 50, তারপরে হচ্ছে ES ইকুয়াল টু হোয়াট, IS ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি যে EP/ES ইকুয়াল টু NP/NS। লক্ষ্য করে দেখো সব মান দেওয়া আছে, আমরা একটু খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি যে ইপির মান হচ্ছে 500 ভোল্টেজ, আর ES এর মান হচ্ছে দেওয়া নেই ES, আর NPর মান হচ্ছে 100, আর ওইটার মান হচ্ছে 50।
তাহলে যা হবে ইএস ইকুয়াল টু আমরা জেনে যাব হোয়াট। এরপরে হচ্ছে আমরা যদি লিখি যে আইএস যদি বের করতে চাই সেমভাবে ইপি বাই ইএস আমরা জেনে ফেললাম, বা এনপি বাই এনএস দিয়ে আইএস বাই আইপি দিয়েও করতে পারি, আইএস বাই আইপি। এখানে ইপি ইএস এর মান বসাবে এবং আইপি এর মান বসাবে, আইএস এর মান চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে এই সময় করোনা চলছে, তোমরা আশা করি নিজের জন্য যে সময়টুকু পেয়েছো সেটা বিজ্ঞানের জন্য ভাববে, নিজে কিছু তৈরি করার চেষ্টা করবে। সুতরাং আমরা আশা করি যে করোনার অন্ধকার অবশ্যই কেটে যাবে। মনে রাখবে যে সূর্যাস্ত মানেই নয়, সূর্যাস্ত মানে সূর্যের হারিয়ে না যাওয়া নয়, অবশ্যই নতুন প্রত্যয় নতুন সকাল নিয়ে ফিরে আসা। করোনার অন্ধকার অচিরে কেটে যাক, আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসি, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই বিজ্ঞান নিয়ে অনেক বেশি ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং বিজ্ঞানের বিষয়ে সমস্ত কিছু চিন্তা করতে হবে এবং সময়টাকে প্রপার ইউজ করতে হবে। নিজের জন্য অনেক সময় পেয়েছো, সেই সময়টুকু তোমরা কাজে লাগাবে। ধন্যবাদ সবাইকে। 25 মিনিট আছে না?